প্রাণীর উপর কোন রকম অত্যাচার অথবা হত্যা আমরা কোনোভাবেই সমর্থন করি না। এই গল্পে বন্যপ্রাণীর যে উল্লেখ আছে তা সম্পূর্ণভাবে লেখকের কল্পনাপ্রসূত এবং শুধুমাত্র গল্পের প্রয়োজনে, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই। আজকের গল্পেরই প্রয়োজনে কিছু অলৌকিক ঘটনারও উল্লেখ আছে। আমরা কোনোভাবেই কোনো প্রকার কুসংস্কারকে প্রশ্রয় দেই না। আশা করি আপনারাও সংস্কার মুক্ত মন নিয়ে গল্পটি শুনবেন। আর এই প্রথমবার বাংলা অডিও স্টোরির ইতিহাসে বাইনোরাল বা 3D অডিও ইফেক্ট ব্যবহার করা হয়েছে আমাদের এই গল্পে। ঠিক সেই কারণেই সকলকে হেডফোনে গল্পটি শুনতে অনুরোধ করছি। এবার গল্প শুরু করার আগে একটু দেখে নিন লেফট অথবা এল লেখা হেডফোনটি আপনার বাম কানে এবং রাইট অথবা আর লেখা হেডফোনটি আপনার ডান কানে আছে কিনা। যেমন ধরুন আমি এখন বাম দিক থেকে কথা বলছি, সুতরাং আপনার আমাকে বাম কানে শুনতে পাওয়ার কথা। এবার আমি ডান দিক থেকে কথা বলছি, অর্থাৎ আপনার আমাকে ডান কানে শুনতে পাওয়ার কথা। যদি উল্টো শুনে থাকেন তবে দয়া করে হেডফোনটি ঘুরিয়ে নিন। ধন্যবাদ। দেবলগ্রাম যথেষ্ট সুখ এবং স্বাচ্ছন্দ্যে ভরা একটি গ্রাম। এখানকার মানুষ টাকা পয়সার তুলনায় সাধারণ জীবনযাপনে বেশি বিশ্বাসী। গোবিন্দবাবুর এই গ্রামেই জন্ম, পেশায় কৃষক। আজ সারাটা দিন তার বাড়িতে যথেষ্ট হুল্লোড় লেগেছিল। প্রায় পুরো দেবল গ্রাম আজ তার ঘরে। যে কটা অল্প বিস্তর টাকা কড়ি জমাতে পেরেছিলেন তা দিয়েই অনুষ্ঠানটি সম্পন্ন হলো। আজ তার একমাত্র কন্যা সন্তানের অন্নপ্রাশন। পুরো দিনটা জুড়ে এত জমজমাট কাটানোর পর সন্ধেটা বড্ড বেশি মেরমেরে লাগছে। রাত এখন প্রায় 11:30। গ্রামের দিকের রাত্রি আর শহরের রাত্রিতে আকাশ পাতাল ফারাক রয়েছে। এই গ্রাম রাত 9টার পর থেকেই শুনশান হতে থাকে। আজ ঘড়ির কাঁটা 11:30টার দিকে গড়িয়েছে এই অনুষ্ঠানের চক্করে। গোবিন্দবাবুর স্ত্রী এবং মিষ্টি কন্যা সন্তানটি ধকলের জেরে ইতিমধ্যে গভীর ঘুমে নিমজ্জিত। কেন জানি এত আনন্দ আয়োজনের পরেও গোবিন্দবাবুর মনে আজ বড্ড কু ডাকছে। ছোট্ট টালির ঘরটির চারপাশে সংসার পেতেছে এক ঝাঁক ঝিঝি পোকা। ঘুমন্ত স্ত্রী এবং সন্তানের পাশে বসে আজ হঠাৎ তার মায়ের কথা মনে পড়ল। 2 বছর কেটে গেছে, ওনার মায়ের স্বর্গবাস হয়েছে। তবুও আজ বড্ড মনে পড়ছিল সেই ছোট্টবেলার স্মৃতিগুলো। হয়তো নাতনির অন্নপ্রাশনটি দেখতে পেলে বড্ড খুশি হতেন। অদ্ভুত ব্যাপারটা হলো, মায়ের কথা মনে পড়লে মনটা খারাপ হওয়ার কথা, কিন্তু আজকের অনুভূতিতে মন খারাপের সাথে কেমন যেন একটু ভয় লুকিয়ে আছে। বুকের ভেতরটা কেমন হু হু করছে। অথচ এই গ্রামে তিনি থেকেছেন ছোট থেকে। এই রাত তার ভীষণ চেনা। হয়তো শরীর দুর্বল হওয়ার কারণে এমনটা হচ্ছে। শরীর অনেক সময় মনের উপর যথেষ্ট প্রভাব ফেলে। ঘরের বাইরে জ্বলতে থাকা ছোট্ট টিমটিমে বাল্বটি বন্ধ করতে যেতেও আজ কেমন যেন বেগ পেতে হচ্ছে। তবু বেরোতেই হলো। বিশাল উঠোনটা জুড়ে জ্যোৎস্না ফেটে পড়ছে। এতে যেন আধার কমেনি, বরং আরো অলঙ্কৃত হয়েছে। থমথমে গাঢ় একটা রাত। এই আধারে হাওয়ায় সামান্য গাছের পাতার খসখসানি শব্দ পায়ের শব্দ মনে হয়। গোবিন্দবাবুরও প্রতি মুহূর্তে মনে হতে লাগলো তার পিছনে কেউ ওনাকে লক্ষ্য করছে অতি সন্তর্পণে। বেশ কয়েকবার পিছন ঘুরেও তাকালেন। নিজের স্বভাবের উপর বিশ্বাস হচ্ছিল না ওনার। পাড়া গায়ের খেটে খাওয়া মানুষের শরীরে এত ভয় মানায় না, তাও এত পরিচিত পরিস্থিতিতে। আলো নিভিয়ে ঘরে এসে তার পরীর মতো নিদ্রারত কন্যার দিকে তাকাতেই মনটা বেমালুম শান্ত হয়ে গেল। এতক্ষণের বেফালতু কল্পনায় তার গলাটা বড্ড শুকিয়েছে। 1 গ্লাস জল খেয়ে শরীরে একটু প্রাণ এলো। তারপর মেয়ে এবং স্ত্রীর ঘুম না ভেঙে যায় তাই অতি সাবধানে বিছানায় 1 পা তুলতে যাচ্ছিলেন। হঠাৎ দরজাটা বাইরে থেকে বেদম শব্দে কেউ পেটাতে শুরু করলো। এক মহিলার গগন বিদারী আর্তনাদ, গলা ফাটা কান্নায় বলছে, দরজা খোলো, দরজা খোলো, বাঁচাও, বাঁচাও, আমার স্বামী আমাকে মেরে ফেলবে,
বীভৎস চিৎকার আর আকুতি শুনে গোবিন্দবাবুর স্ত্রীও জেগে উঠলেন। চকিত হয়ে বললেন, কে ডাকছে? গোবিন্দবাবু ধীর পায়ে দরজার দিকে এগোচ্ছেন। দরজা যেন ভেঙে ফেলার উপক্রম। ওনার স্ত্রী একবার বললেন, আরে কি করছো? দরজা খুলো না। গোবিন্দবাবু ধমকের সুরে বললেন, তুমি মেয়েকে সামলাও। মেয়ের কথা বলতে গিয়ে দুজনেই লক্ষ্য করলেন মেয়ে এত শব্দেও বড়ই নিশ্চিন্তে ঘুমাচ্ছে। উনি বুকে বল নিয়ে দরজা খুলতেই নিমেষের মধ্যে সব চুপ, একেবারে শান্ত। কোনো চিৎকারও নেই, আর দরজার ওপারেও কেউ দাঁড়িয়ে নেই। গোবিন্দবাবুর এই মুহূর্তে ভয় লাগলেও উনি জেদি মানুষ। চৌকাঠ পেরিয়ে বাইরে গিয়ে দাঁড়ালেন। ওনার স্ত্রীও সঙ্গ দিতে ওনার পিছনে এসে দাঁড়ালেন। গোবিন্দবাবু ওনার স্ত্রীকে চাপা স্বরে বললেন, তুমি আর রেখেও না, আমি ঘরের পেছনটা একটু দেখে আসি। মরদের ভয়ে ওপাশে গিয়ে লুকিয়েছে হয়তো। ছোট্ট টালির ঘরটির পিছনে বেশ কিছুটা জংলা গাছ, তাতে জোনাকি ঝিকমিকিয়ে জ্বলছে। ওই এক ঝাঁক জংলা গাছের ওপারে একটা ছোট্ট মৃত প্রায় ডোবা। রাত গভীর হলেও জ্যোৎস্না আলোয় বেশ বোঝা যাচ্ছে চারিদিক, কিন্তু সেখানে কেউ নেই। বেশি ভেতরে গেলে সাপ খোপের ভয়, উনি আর এগোলেন না। ফিরে আসতে যাচ্ছিলেন, ঠিক এমন সময় চোখে পড়ল ডোবার পাড় ঘেঁষে ওনার দিকে পিছন ফিরে এক মহিলা দাঁড়িয়ে, কোলে বাচ্চা সম্ভবত। গোবিন্দবাবু ডাকতে চাইলেন, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোলো না। মহিলাটি ধীরে ধীরে গোবিন্দবাবুর দিকে মাথাটি ঘোরাতে থাকলো। তখনই অল্প আলোয় উনি যা দেখতে পেলেন তাতে মনে হলো ওই মহিলার চোখের মণিগুলি যেন অস্বাভাবিক রকমের ছোট, প্রায় যেন একটা বিন্দু। মুখটা অসম্ভব লম্বা। মহিলাটি ধীরে ধীরে মুখ হাঁ করতে লাগলো এবং হাঁটা ধীরে ধীরে বদলাতে লাগলো একটি পৈশাচিক হাসিতে। কোনো মানুষের মুখ অতখানি খোলা সম্ভব নয়। গোবিন্দবাবু যেন ঠান্ডা হয়ে যেতে লাগলেন। মনে মনে ভাবতে লাগলেন, ওই নরপিশাচের কোলের বাচ্চাটাও কি তবে পিশাচ? আর ঠিক তখনই ঘর থেকে তার স্ত্রীর কান্নার শব্দ ভেসে এলো। ঘরে এসো। কি সর্বনাশ হলো গো! মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি কি করবো? কোথায়? থ্রিলার স্টেশনে আপনাদের স্বাগত। আজকের গল্প রাত নামলেই। গল্পটি সায়ন্তন অর্থাৎ আমার লেখা একটি গল্প। এটি থ্রিলার স্টেশনের প্রথম নিজস্ব গল্প। শুনছেন রাত নামলেই। বাউল গান আর বাউল কালচারের প্রতি ইন্টারেস্টটা অনির্বাণ আর কৌশিকের বরাবরই ছিল। কলেজে পড়াকালীন কলেজ ফেস্টে যতই বাকিরা ফিল্মে গান করুক, ওরা প্রায় প্রতিবারই উঠে গেছে একটা গিটার নিয়ে বাউল গান শোনাবে বলে। এই অনির্বাণ আর কৌশিকের আরো একজন প্রাণের বন্ধু হলো সূর্য। তার অবশ্য গান বাজনায় তেমন উৎসাহ নেই, তবে ওরা দুজন গান গাইলে ওদের উৎসাহ দিতে পিছপা হয় না। যদিও তালে তালে হাততালি দেওয়াই সূর্যর শ্রেষ্ঠ বাদ্যযন্ত্র। আরো একজন ছিল, বড্ড কম কথা বলা একটা ছেলে। প্রতিবার ফেস্টের পর ওদের পিছনে এসে লাজুক গলায় বলতো, দাদা, গানগুলো খুব ভালো হয়েছে। সে বিশেষ একটা কারোর সাথে মিশতে চাইতো না। তার বড় একটা কারণ হলো ওর নামটা নিয়ে লোকে বড্ড হাসাহাসি করত, গোপাল চাঁদ। গোপাল চাঁদের গ্রামে ছেলেদের নাম এমনই রাখার রীতি। এই সহজ সরল গ্রাম্য ছেলেটির শহুরে রসিকতা মোটেই পছন্দ হতো না। তবে কৌশিক আর অনির্বাণের গানের আঁকড়া কখনো তার মিস হতো না। ভাষা ভাষা চোখ নিয়ে চুপ করে গান শুনতো, আর গান শেষ হলে মাঝে মাঝে ওর চোখে জলও দেখা যেত। একবার বিপদ হয়ে গেল। সূর্য আর চোখে অনেকক্ষণ ধরে লক্ষ্য করলো গোপাল চাঁদ কাঁদছে। গান শেষ হতেই কৌতুক সুরে সূর্য বলে উঠল, কি রে গোপলা, কাঁদছিস নাকি ভাই? মুহূর্তের মধ্যে সকলের দৃষ্টি গেল লাজুক গোপাল চাঁদের উপর। হো হো করে হেসে উঠল সবাই। কৌশিক আর অনির্বাণও বাদ গেল না। প্রবল চেষ্টার পরেও গোপাল চাঁদ কিছুতেই বোঝাতে পারল না যে এই কান্না তার বোকামি নয়, বরং বাউল গানের প্রতি
গভীর আবেগের বহিঃপ্রকাশ। তার লাজুক নরম কণ্ঠে দেওয়া যুক্তিগুলো যেন সকলের কাছে আরো বেশি পরিমাণে হাসির রসদ হয়ে উঠল। তারপর থেকে ছেলেটি ওদের গান শুনতে আর আসেনি। অনির্বাণ আর কৌশিকও ওকে ফিরিয়ে আনার তেমন চেষ্টা করেনি। এক অর্থে বলা যেতে পারে সকলে নির্দ্বিধায় ভুলে গেছিল গোপাল চাঁদকে। কলেজ শেষ হওয়ার বছর চারেক পরেও অনির্বাণ আর কৌশিকের বাউলের নেশাটা যায়নি। বাউলের আখড়ায় আখড়ায় ঘোরার ইচ্ছেটা ওদের চিরকালীন। কিন্তু এমন সময় ওদের ইচ্ছেটা জেগেছে তখন কোথাও তেমন জমকালো বাউল মেলা পাওয়ার সম্ভাবনা নেই। আর ঠিক তখনই ওদের মনে পড়ে কলেজের সেই জুনিয়র লাজুক ছেলে গোপাল চাঁদের কথা। সে বলেছিল ওদের গ্রামে প্রায় সময়ই বাউলের আখড়া লেগে থাকে। আর সেটা মনে পড়তেই অনির্বাণ অনেক খুঁজে বের করে গোপাল চাঁদের ফোন নাম্বার। কিন্তু এই সময় তাদের মনে পড়ে গোপাল চাঁদ হয়তো তাদের ওপর বড্ড অভিমান করে আছে। ফোন করতে একটু ইতস্তত বোধ করলেও সূর্য বলল, আরে মালটাকে নিয়ে অত চাপ নিস না, ফোনটা আমায় দে, ম্যানেজ করছি। অনির্বাণ বলল, থাক, আবার কি বলতে কি বলবি, আমিই করছি। ভাগ্যবশত তার নাম্বার বদলায়নি। যোগাযোগ করে ওরা নিজেদের পরিচয় দিতেই অদ্ভুতভাবে ওদের অবাক করে দিয়ে সেই নরম চেনা গলায় গোপাল চাঁদ বলল, ভালো আছো দাদা? যেন অভিমানের লেশ মাত্র নেই। ওরা আসবে শুনে সে প্রায় আনন্দে আটখানা। জানা যায় সেও কয়েকদিনের ছুটিতে গ্রামে নিজের বাড়িতে এসেছে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছতে পারলে বাউলের আখড়া ভিজিট কনফার্ম। পুরো ঠিকানাটা নোট করে নিয়ে অনির্বাণ ফের পাল্টা প্রশ্ন করলো, হ্যালো ভাই, তোদের গ্রামের নামটা যেন কি বললি? দেবলগ্রাম। কলকাতা থেকে দেবলগ্রাম যেতে অন রোড সময় লাগে প্রায় 4 ঘন্টা। এসব জার্নি ওদের কাছে জলভাত। প্রচুর শো তারা গ্রামের দিকে করতে যায়, আর সূর্যরও ঘোড়ার বাতিক আছে যথেষ্ট। তাই একটানা 4-5 ঘন্টা ড্রাইভ করা ওর কাছে একটা চ্যালেঞ্জ। তবে এবারের যাত্রায় শুধু একটা ভুল ওরা করে ফেলেছে। কৌশিকের আলসেমির কারণে ওদের রওনা দিতে প্রায় বিকেল হয়ে যায়। ভীষণ বেগে গাড়ি চালানোর পরেও কলকাতা ছেড়ে দেবলগ্রামের কাছাকাছি পৌঁছতে প্রায় সন্ধে ঘনায় ঘনায় অবস্থা। সড়ক ছেড়ে গাড়ি যখন মেঠো পথে নামলো তখন আকাশ কালচে লাল। এখনো বেশ খানিকটা পথ বাকি। মেঠো রাস্তার দুধারে ধুধু জমি। জমির মাঝখান থেকে আল বয়ে চলেছে যেন কোনো সীমানাহীন ঠিকানায়। অনেক দূরে গ্রামের গাছপালাগুলো কালচে দেখাচ্ছে, ঠিক যেন ছোটবেলায় হাতে আঁকা গ্রামের দৃশ্য। মেঠো পথে মাঝে মাঝে জমির দিকে হেলে পড়া লাইট পোস্ট অথবা বিশাল এক অশ্বত্থ গাছ। ফুরফুরে হাওয়ার সাথে বিভিন্ন অচেনা গাছগাছালির গন্ধ ভেসে আসছে। গাড়ির ভেতরের পরিবেশ বেশ খানিকটা ঝিমিয়ে এসেছে। ফোনের টাওয়ার বন্ধ হয়েছে অনেক আগে থেকেই। এমন সময় কৌশিক বলল, একটু চা দরকার ছিল, জমে যেত পুরো। অনির্বাণ এদিক ওদিক দেখে বলল, এখানে চা কোথায় পাচ্ছিস তুই? একেবারে গোপাল চাঁদি ভরসা, তার আগে কোনো চান্সই নেই। বলতে না বলতেই মেঠো পথ যেই বাম দিকে ঘুরল আর অমনি চোখে পড়ল রাস্তার বাঁকে খানিক গাছগাছালির আড়ালে প্রায় লুকিয়ে থাকা ছোট্ট একটি দোকান। কে জানে এই দোকানদার কাস্টমার পায় কোথা থেকে। গাড়ি থেকে নেমে পিঠ সোজা করতে করতে দোকানদারের উদ্দেশ্যে সূর্য বলল, কাকা, 3 কাপ চা হবে? মুখের বিড়িটা ফেলে নির্বিকার ভঙ্গিতে জল গরম বসানো সে। এতক্ষণে পুরোপুরিভাবে অন্ধকার নেমে এসেছে। দোকানে একটি ছোট্ট লম্ফ টিমটিম করে জ্বলছে। দোকানের লোকটি বেশি কথা বলে না। জল গরম বসিয়ে চোখ বন্ধ করে মাথা ঝুলিয়ে বসে রইল, যেন ধ্যানমগ্ন। অনির্বাণ ব্যাপারটা লক্ষ্য করে বাঁকা ঠোঁটে বলল, ভাই, সিনটা কিন্তু পুরো ভূতের গল্পের মতোই যাচ্ছে। এবার কাকা মাথা তুলে খালি ভারী গলায় বললেই হয়, ও গ্রামে যেও না, ভূত আছে। বলে সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। লোকটি সবই শুনল, খালি চোখটা তুলে একবার ফুটতে থাকা জলের দিকে তাকালো। চারিদিকে ঝিঁঝির ডাক, দূরে ফেউ ডাকছে। এক অদ্ভুত স্তব্ধতা কামড়ে বসেছে যেন। বিভিন্ন গ্রামে গঞ্জে এদের ঘোরার অভ্যেস আছে। এখানেও পরিবেশটা একই, তবুও কেন যেন মনে হচ্ছে এখানে মন্বন্তর লেগেছে। একটা পশু পাখি অব্দি দেখা যাচ্ছে না,
সূর্য চায়ের কাপগুলো হাতে নিতে নিতে বলল, কাকা, দেবল গ্রামটা এখান থেকে কত দূর? লোকটি বড্ড শান্ত আর অলস, হয়তো নেশা করেছে। প্রশ্নটা শুনে প্রথমে হাত তুলে রেখে সামনের দিকে রাস্তাটা দেখিয়ে খানিক চুপ রইল, যেন কিছু ভাবছে। তারপর গলা খাকানি দিয়ে খুব ধীরে অলস সুরে বলল, সোজা গিয়ে রাস্তাটা দুভাগ হবে, বাম দিকে যাবে। অনির্বাণ বলল, কতক্ষণ লাগবে তাও? আবার কিছুক্ষণ চুপ থেকে রাস্তার দিকে উদাসভাবে তাকিয়ে থেকে বলল, তাও 20 মিনিটের রাস্তা আছে। গাড়িতে উঠতে উঠতে কৌশিক বলল, সারা ঠিক জমলো না, এমন যেন পানছে মার্কা। ছেড়ে দে, মাল পুরো নেশায় উল্টে, চা পেয়েছি যেই ভাগ্যে। ধুলো উড়িয়ে গাড়ি চলল দেবল গ্রামের পথে। অনির্বাণের যতদূর মনে পড়ছে তাতে দোকানের লোকটির সাথে গোপাল চাঁদের কথা মিলে গেছে। গোপাল চাঁদও এমনই কিছু একটা বলেছিল, অর্থাৎ রাস্তা দুভাগ হওয়ার পর বাঁ দিকে যাওয়ার কথা। কিছু পর থেকে থুথু জমি শেষ হয়ে দুধারে ধীরে ধীরে জঙ্গল শুরু হলো। আরো কিছুটা যাওয়ার পর সত্যিই রাস্তাটা দুটো দিকে বেঁকে গেছে, কিন্তু ডান দিকের রাস্তাটার দিকে তাও কিছু জনবসতি চোখে পড়ল। বাঁ দিকে শুধুই জঙ্গল। কথা মতো গাড়ি বাঁ দিকে ঘুরল। যত এগোচ্ছে জঙ্গল তত ঘন হচ্ছে। সূর্য বলল, তোদের বাউলের চক্করে কোন মরার কলেজে পা দিচ্ছি কে জানে। ওর কথায় কেউ উত্তর দিল না। সূর্য লক্ষ্য করল এতক্ষণে ক্লান্তিতে কৌশিক আর অনির্বাণ একেবারে ঘুমিয়ে কাঁদা। সিটের ওপর মাথা এলিয়ে দিব্যি নাক ডাকছে দুজনে। সূর্য রাস্তার দিকে মন দিল, কিন্তু এবার একটা কনফিউশন দেখা দিল। রাস্তাটা আবার দুভাগ হয়েছে। সূর্য অনির্বাণকে ধাক্কা দিয়ে বলল, ওই কিরে, এবার কোন দিক? ঘুমের ঘোরে অনির্বাণ বলল, বাদিক। আবার বাদিক? ঠিক বলছিস তো? বাঁ দিকের রাস্তাটা সত্যিই ভয় জাগানো। বড্ড সরু, 4 চাকা গাড়ি ঢোকার জন্য একেবারে সঠিক নয়। যখন তখন গাড়ি হড়কে যেতে পারে। সূর্য তবুও সাবধানে ধীর গতিতে গাড়ি চালাতে লাগলো। রাস্তার ওপর বড় বড় গাছ ঝুলে পড়েছে। কুচকুচে অন্ধকারে গাড়ির হেডলাইটটাই ওদের ভরসা। চারিদিকে ঝিকমিক করছে জোনাকি। ঝিঝি পোকার শব্দে মেতে রয়েছে সমগ্র জঙ্গল। বড্ড এবড়ো খেবড়ো রাস্তা। এই রাস্তায় যেন কয়েক যুগ ধরে মানুষের যাতায়াত নেই। এমন সময় প্রায় কানের কাছে একটা শেয়াল ডেকে উঠল। সূর্য একটু অন্যমনস্ক হতেই দড়াম শব্দে গাড়ির পিছন দিকে গা ঘেঁষে আড়াআড়ি ভাবে কিছু একটা ধাক্কা মারল। শব্দ এতটাই জোরে হলো আর গাড়িটাও এমন ভাবে বেশ খানিকটা দুলে উঠল যে অনির্বাণ আর কৌশিক ধরফড়িয়ে ঘুম থেকে উঠল। সূর্য ঘাবড়ে গিয়ে গাড়ি থামালো। কৌশিক চোখ খুলেই প্রায় আঁতকে উঠে বলল, এ কি, এটা কোন জায়গা? সূর্য বলল, একটা আওয়াজ শুনলি? অনির্বাণ ভয় মেশানো গলায় প্রশ্ন করল, কিসের শব্দ রে? ঠুকে দিলি নাকি? বুঝতে পারছি না, মনে হলো কেউ কিছু ভারী জিনিস গাড়ি লক্ষ্য করে ছুঁড়লো। এগিয়ে চল না, দাঁড়াচ্ছিস কেন? এমন সময় কিছুটা কুকুরের বাচ্চার মতো কুই কুই কান্নার শব্দ ভেসে এলো। কৌশিকের পশু পাখির উপর একটু মায়া বেশি। ও সাথে সাথে মোবাইলের টর্চ জেলে গাড়ির দরজা খুলে নেমে পড়ল। অনির্বাণ চমকে উঠে বলল, আরে কি করছিস? কিন্তু ততক্ষণে কৌশিক গাড়ি থেকে নেমে গাড়ির পিছনের দিকটায় পৌঁছে গেছে। সূর্যও সাথে সাথে ওকে সঙ্গ দিতে নেমে এলো। মোবাইল টর্চের আলোয় সূর্যর প্রথম চোখ গেল ওর সাধের গাড়িটার দিকে। বেশ খানিকটা অংশ ডেবে গেছে। তারপর মাটির দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আরে এটা কি? শেয়াল। কৌশিক আফসোসের সাথে জবাব দিল, ছুটে রাস্তা পার হতে গিয়ে গাড়ির সঙ্গে ধাক্কা খেয়েছে, মরে যাবে মনে হচ্ছে। চারিদিকে খুটখুটে অন্ধকারে ওই মোবাইল টর্চের সামান্য আলো আর গাড়ির হেডলাইট ছাড়া কিছুই জ্বলছে না। অনির্বাণ গাড়িতেই বসেছিল। হঠাৎ সামনে গাড়ির আলোয় যা দেখলো তাতে ওর পিলে চমকে উঠল। জঙ্গলের ভেতর থেকে এক মহিলা কোলে একটি বাচ্চা নিয়ে বেরিয়ে এলো। তারপর রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে রইল। কোলের বাচ্চাটা দুধের শিশু, সে ভীষণ কাঁদছে। কান্নার শব্দটা এই পরিবেশে একেবারে বেমানান। বাচ্চার কান্নার শব্দ শুনে কৌশিক আর সূর্য ওদিক তাকিয়ে প্রায় ঘুম মেরে গেছে। মহিলার পরনে একটি ময়লা শাড়ি,
চুল পিছনে টেনে বড় খোপা করা, মুখটা অসম্ভব লম্বা, আর চোখ দুটো অদ্ভুত। মণিগুলো প্রায় নেই বললেই চলে, যেন দুটো বিন্দু মাত্র। মহিলার ক্রন্দনরত বাচ্চাটির দিকে কোনো ভ্রুক্ষেপ নেই, তার মুখেও কোনো ভাবভঙ্গি নেই, চোখে পলক পড়ছে না। ওরাও নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে মহিলাটির দিকে। মহিলাটি তার মাথাটি ধীরে ধীরে একপাশে কাঁধ করতে লাগলো। দেখে মনে হলো তার মাথা আর শরীরের মাঝে যেন কোনো গর্দান নেই, একেবারে যেন স্ক্রু দিয়ে জোড়া লাগানো কাঠের পুতুল। আচমকা সে নিমেষের মধ্যে প্রচন্ড গতিতে দৌড়ে পাশের জঙ্গলের ভেতরে মিলিয়ে গেল। বাচ্চার কান্নার শব্দটাও ধীরে ধীরে ওর গতিপথ অনুসরণ করে মিলিয়ে যেতে লাগলো। কৌশিক আর সূর্য ভুলে গেছে ওরা গাড়ির বাইরে দাঁড়িয়ে অনির্বন পাকরুদ্ধ। কিছু পরে ওদের চেতনা ফেরার আগেই জঙ্গলের ভেতর থেকে বাচ্চার কান্নার শব্দটা আবারও শোনা যেতে লাগলো, এবং সেই আওয়াজ ধীরে ধীরে বাড়তে লাগলো। আর তার সাথে শোনা যেতে লাগলো শুকনো পাতার মর্মর শব্দ। ওরা পরিষ্কার বুঝতে পারলো যে সেই মহিলা কোলে বাচ্চাটি নিয়ে তীব্র বেগে জঙ্গলের ভিতর থেকে ওদের উদ্দেশ্যেই ছুটে আসছে। কৌশিক আর সূর্য ছুটে গাড়িতে উঠল। গাড়িতে বসতেই কান্নার আওয়াজটি একেবারে থেমে গেল। ঘাড় শক্ত করে ওরা এদিক ওদিক মাথা ঘোরাতে লাগলো। সেই রহস্যময় মহিলা নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। অনির্বাণের দেখা দেখি বাকিরাও গাড়ির কাঁচগুলো বন্ধ করে দিল। ওদের হাত পা প্রায় অসাড় হয়ে এসেছে। সূর্য গাড়িতে স্টার্ট দিয়েই দ্রুত গতিতে সামনের দিকে এগোতে থাকলো। আর ঠিক তখনই রাস্তার সামনে গাড়ি থেকে কিছুটা মাত্র তফাতে ঝাঁপিয়ে পড়লো সেই মহিলা। সূর্য সজোরে ব্রেক কষল। আর একটু হলেই যেন গাড়ির পিছনের চাকাগুলি প্রায় শূন্যে ভেসে ওঠার উপক্রম। মহিলার কোলে কোনো বাচ্চা নেই, যেন ওদের আক্রমণ করতেই রাস্তায় নেমেছে। ওর বিভৎস চোখ দুটো যেন আরো ক্ষিপ্র হয়ে উঠেছে। কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে থাকার পর ধীরে ধীরে সে গাড়ি অভিমুখে হাঁটা শুরু করে। অনির্বাণ চাপা স্বরে বলল, ব্যাক গিয়ার মার। সূর্য গাড়িটি ব্যাক গিয়ারে উল্টো ভাবেই চালাতে থাকে। এত সরু রাস্তা, তার উপর ঘুটঘুটে অন্ধকারে ব্যাক গিয়ারে গাড়ি চালানো প্রায় অসম্ভব ব্যাপার। তবুও সূর্য অতি সাবধানে গাড়ি পিছন দিকে নিতে থাকে। আচমকা মহিলাটি অস্বাভাবিক রকমের লম্বা হাঁ করে গাড়ির দিকে তীব্র বেগে ছুটতে থাকে। আতঙ্কে সকলে একসাথে চেঁচিয়ে ওঠে, আর সূর্য তখন গাড়ি দ্বিগুণ গতি বেগে ব্যাক গিয়ারেই টানতে থাকে। গাড়ির হেডলাইটে যতদূর বোঝা যাচ্ছে তাতে মহিলাটির গতিবেগ যেন গাড়ির ইঞ্জিনকে হার মানায়। সূর্যর দৃষ্টি রাস্তার উপর স্থির। কিছু মানুষের বিপদের সময় সাহস আর বুদ্ধি দুটোই বাড়ে। সূর্য অনেকক্ষণ ধরে একটা ফাঁকা জায়গা খুঁজছিল, যাতে করে সে গাড়িটি ঘুরিয়ে নিতে পারে। আর ভাবতে না ভাবতেই চাঁদের অল্প আলোতে দুটো গাছের ফাঁকে কিছুটা ফাঁকা জায়গা আঁচ করতে পারছে। যেমন ভাবা তেমন কাজ। আচমকা তীব্র গতিতে চলতে থাকা গাড়িটার পিছন দিকটা লাট্টুর মতো ঘুরিয়ে সে নামিয়ে দিল ফাঁকা জায়গাটুকুতে। ভীষণ ব্রেক কষার শব্দ ফেটে পড়ল সারা জঙ্গলময়। গাড়ির সামনে ঘন কুয়াশার মতো ধুলো ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। কৌশিক আর অনির্বাণ এটাকে অ্যাক্সিডেন্ট ভেবে ভয়ে তারস্বরে চেঁচিয়ে উঠল। সূর্য গাড়িটিকে আবার গিয়ারে ফেলে শরীরের প্রায় সমস্ত শক্তি দিয়ে অ্যাক্সিলারেটর চেপে ধরল। পেছনের চাকা বেশ খানিকটা এক জায়গায় ঘোরার পর গাড়ি ধাক্কা দিয়ে উঠে পড়ল রাস্তায়। বেশ কয়েকবার ডান দিক বাঁ দিকে কাঁধ হয়ে কোনো মতে ভারসাম্যে ফিরে এসে প্রায় হাওয়ার বেগে চলতে থাকলো গাড়ি। দুঃস্বপ্নের মতো জঙ্গলটিকে নিকষ অন্ধকারে পিছনে ফেলে রেখে সামনের দিকে ছুটতে থাকে গাড়ি। কিছু দূর যাওয়ার পর ওরা খুঁজে পায় সেই দুরাস্তার মোড়টি। সূর্য কিছু না ভেবে চটজলদি গাড়িটিকে প্রায় স্কিড করিয়ে ঘুরিয়ে পাশের রাস্তায় ঢুকিয়ে দিল। আর তখনই সেই রাস্তায় মাইলস্টোনে দেখতে পেল লেখা আছে দেবল গ্রাম। সূর্য পরিষ্কার বুঝতে পারল তখন অনির্বাণ ঘুম চোখে তাকে ভুল করেই বাঁ দিকের রাস্তায় ঢুকতে বলেছিল। গাড়ি এখন সাধারণ গতিতে চলছে। এই রাস্তার আশেপাশে কোনো জঙ্গল নেই। জ্যোৎস্না ফেটে পড়েছে ধু ধু জমিগুলোর উপর। ওরা আর কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। নিস্তব্ধতা ভেঙে কৌশিক বলে উঠল, ভুল হয়ে গেল। ওর কথার প্রত্যুত্তরে কেউ বিশেষ মন্তব্য করল না, শুধু গাড়ির ইঞ্জিনের ভোঁ ভোঁ শব্দ আর নীরবতা। কৌশিক আবারও বলল, এই রাস্তায় না ঢুকে বরং সোজা কলকাতার দিকে গেলেই হতো। আমার আর কোনো শখ নেই। কলকাতা কি মুখের কথা নাকি? অত দূর ড্রাইভ করা কি চারটিখানি কথা? মাইনে করা ড্রাইভার পেয়েছিস আমায়? আমি এই মুহূর্তে স্টিয়ারিং ছাড়তে পারলে বাঁচি,
প্রায় ধমক দিয়ে উঠল সূর্য। কৌশিক ওকে শান্ত করার জন্য বলল, আরে তুই বেশি ভয় পাচ্ছিস, তা একটা পাগলি জাস্ট। হ্যাঁ আমি একাই ভয় পাচ্ছি, সামলালো কে সিচুয়েশনটা? তোদের তো ফেটে। এই ফোনে টাওয়ার পাওয়া গেছে। একবার গলা কেশে নিয়ে ভারী গলায় অনির্বাণ বলল। আমি গোপাল চাঁদকে একবার ট্রাই করছি। মাত্র একবার রিং হতেই গোপালচাঁদ ফোন রিসিভ করলো, যেন ফোনের দিকে তাকিয়েই বসেছিল সে। অনির্বাণ গোপালচাঁদকে জানিয়ে দিল সে যেন রাস্তার উপর এসে তাদের জন্য অপেক্ষা করে। এত কিছুর পরে ওরা আর রাস্তা ভুল করার রিস্ক নিতে চাইছে না। গোপালচাঁদ ও আরো দুজন গ্রামের ছেলে রাস্তায় হাতে টর্চ নিয়ে অপেক্ষা করছিল। গাড়ির আলো দেখেই সে বুঝতে পারে। গোপালচাঁদকে রাস্তার মাঝে হাত নাড়তে দেখে ওদের যেন ধরে প্রাণ এলো। এই সেই ছেলে যাকে নিয়ে ওরা কলেজে হাসাহাসি করত। কোনোদিন ভাবতে পারেনি এমন চরম মুহূর্তে তাকে দেখতে পেয়ে ওদের তিনজনের এতখানি মানসিক প্রশান্তি ফিরতে পারে। সুবিশাল উঠোনের এক প্রান্তে বেশ বড়সড় দোতলা বাড়ি গোপালচাঁদের। উঠোনের আরেক প্রান্তে একটি টিমটিমে আলো লাইট পোস্টে ঝুলছে। এই গ্রামে বিদ্যুৎ সরবরাহ যেন নামে মাত্র। ঘরগুলোতেও বেশি পাওয়ারের আলো জ্বলে না। এত বড় বাড়িতে কোনায় কোনায় জমে আছে অন্ধকার। কোনোভাবেই মনে হচ্ছে না রাত 10:30 বাজে। কলকাতায় এটা সবে সন্ধ্যা, আর এখানে যেন মনে হচ্ছে এ এক অন্তবিহীন চিরগভীর রাত। দোতলার খোলা বারান্দাটায় 3টে চেয়ার পেতে দেওয়া হয়েছে অনির্বাণ, কৌশিক আর সূর্যর জন্য। আরেকটি প্রশস্ত আরাম কেদারায় বসে আছেন গোপালচাঁদের বাবা অর্থাৎ কার্তিক বাবু। গোপালচাঁদ বাবার পেছনে দাঁড়িয়ে। সূর্য আসার পর থেকে একটাও কথা বলেনি, শুধু মাথা ঝুলিয়ে বসে রয়েছে। অনির্বাণ আর কৌশিকও ঘুম মেরে গেছে। ওদের মুখ থেকে পুরো বিবরণটা শুনে কার্তিকবাবু আরাম কেদারায় এগিয়ে এসে পিঠ টান করে বসলেন। তারপর ভীষণ চিন্তিতভাবে মুখ ঘুরিয়ে গোপালচাঁদকে চাপা স্বরে বললেন, পুতি ডাইনি নয় তো? গোপালচাঁদ আচমকা একটু অস্বস্তিতে পড়ে গেল, যেন কথাটি পুরোপুরিভাবে সে চেপে যেতে চেয়েছিল ওই তিনজনের কাছে। যদিও কথাটি শুনে তিনজনই মুখ তুলে তাকালো। এতক্ষণে সূর্য মুখ খুলল। কি বললেন? প্রশ্নের উপর আরো একটি প্রশ্ন করলেন কার্তিকবাবু। বললেন, তোমরা ঠিক দেখেছ কোলে বাচ্চা ছিল? হ্যাঁ ছিল। বেশ দৃঢ় কণ্ঠে ক্ষুদ্র জবাব দিল সূর্য। যথেষ্ট অনুশোচনার সাথে কার্তিকবাবু বললেন, হা ভগবান, আবার কার কপাল পড়ল কে জানে। অনির্বাণ বেশ কৌতূহলী হয়ে প্রশ্ন করল, কপাল কেন পড়তে যাবে? এটা তো ওই মহিলার বাচ্চা হতে পারে। আর কি যেন নাম বললেন? পুতি ডাইনি। সেটা কি জিনিস? বাবা বাদ দাও না, দাদা চলো আগে তোমরা খেয়ে নাও। কথায় বাদ সাধল গোপালচাঁদ এবং ওদের এক প্রকার টেনে তুলে নিয়ে গেল রান্নাঘরের দিকে। ওদের জন্য আয়োজন ছিল যথেষ্ট, কিন্তু ওরা যে কি খেলো আর খাবারের স্বাদ কেমন তার কিছুই যেন টের পেল না ওরা। ওদিন রাতে ক্লান্তিতে আর নিজেদের মধ্যে কথা বলার সুযোগ হয়নি ওদের। খালি ঘুমোতে যাওয়ার আগে সূর্য কৌশিককে বলল, ওটা জাস্ট পাগলি না, জাস্ট পাগলিরা গাড়ির থেকে স্পিডে ছুটতে পারে না। দেবল গ্রামের রাত যতটা ভয়াবহ, দিন ততটাই সুন্দর। চারিদিকে পাখির কিচিরমিচির আর জালনা বেয়ে নেমে আসা সূর্যের আলোয় ঘুম ভাঙল অনির্বাণের। এখন সকাল 7টা বাজে। এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস নেই তার। তবে কলকাতায় যদি এমন সকাল হতো তবেও নির্ঘাত সকাল সকাল উঠত। কৌশিক আর সূর্য তখনও নাক ডেকে ঘুমোচ্ছে। অনির্বাণ চোখ মুছতে মুছতে ঘরের বাইরে আসতেই যেন কাল রাতের ভয়াবহতা একেবারে মন থেকে মুছে গেল। এত বড় উঠোনটা জুড়ে সোনালি রোদ যেন চাদর বিছিয়ে রেখেছে। উঠোনের মাঝে বেশ কয়েকটা শালিক পাখি কিছু ছড়িয়ে দেওয়া মুড়ি কুড়িয়ে খাচ্ছে। কাল রাতের অন্ধকারে যেন বাড়িটির 90% লক্ষ্য করেনি সে। এধারে গোয়াল ঘর, ওধারে তুলসী মঞ্চ, চারিদিকে গাছগাছালি আর ঘুঁটে গোবরের গন্ধ, যেন এক অচেনা জগৎ, আলাদা এক মেজাজ। দাদা চা রেডি কিন্তু। অনির্বাণকে প্রায় চমকে দিয়ে কোথা থেকে যেন আচমকা উদয় হলো গোপালচাঁদ। বাকিদের বলো ঝটপট রেডি হতে, গ্রাম দেখতে যাবে না? দাঁড়া ওদের ডাকি। প্রায় দ্বিগুণ উৎসাহ নিয়ে চেঁচামেচি করে ডাকতে ডাকতে ঘরের দিকে চলে গেল গোপালচাঁদ। দোতলার ছাদের উচ্চতা থেকে
যত দূর বোঝা যায় তাতে অনির্বাণ লক্ষ্য করলো দেবলগ্রামকে গ্রাম বলার চাইতে জঙ্গল বললে হয়তো বেশি মানাতো। ওরা গাড়ি নিল না, পায়ে হেঁটেই বেরিয়ে পড়লো। মাঝে মাঝে গায়ে লাগা ফুরফুরে হাওয়াটায় এক অন্যরকম শান্তি আছে। মাটির রাস্তায় বাচ্চারা মার্বেল গুলি খেলছে, মাঠে গরু বেঁধে এক মহিলা পুরনো মন্দিরের গায়ে গোবর লেপছে। কেউ সবে মুদির দোকানটি খুলেছে। কিছু বাচ্চাকে দেখা গেল নোংরা সাদা নীল ইউনিফর্ম পরে স্কুলে যাচ্ছে, পিঠের ব্যাগের বোতাম ছেঁড়া, তাতে সেফটি পিন লাগানো। পুরো গ্রাম জুড়ে একদল স্বাধীনচেতা মানুষ যেন নিজেদের অজান্তেই যান্ত্রিক নিয়মের বেড়াজালগুলোকে ভেঙে ফেলেছে। কৌশিক বলল, সবই ঠিক আছে, কিন্তু বাউল কোথায় আগে সেটা বল। বাউলের আখড়াটা দাদা রাতে পাবে। ওই পূবের জঙ্গলের ভেতর দিকে একটা পুরো মন্দির আছে, ওর আশেপাশেই বসে। তা আজ রাতে সেখানে যাওয়া হবে কি? আরে হবে বলেই তো এসেছো। আমি তো আমার দুই বন্ধু ওই সজল আর মিন্টুকে বলে রেখেছি, ওরাও যাবে। দলে ভারী হলে মজা হবে। ওরা কথা বলতে বলতে এগোচ্ছে, এমন সময় গ্রামেরই কেউ একজন যুবক কোথা থেকে পাগলের মতো ছুটে গোপাল চাঁদের নাম ধরে ডাকতে ডাকতে এসেই প্রায় দম বন্ধ অবস্থায় বলল, গোপালদা, ও গোপালদা, শুনেছ তোমার বাসন্তী মাসির বাচ্চাটাকে কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না গো। সবাই এক ডাকে বলছে এ নিশ্চয়ই পতি ডাইনির কাজ। দূর দূর, এ গ্রামে দেখছি বাচ্চা জন্ম দেওয়াই দুষ্কর হয়ে যাচ্ছে। কথাটা শোনার সাথে সাথেই গোপাল চাঁদের কেমন যেন চোয়ালটা শক্ত হয়ে এলো। ছেলেটা একটু দম নিয়ে আবারও বলল, আর তার উপরে কারা নাকি কাল রাতে ওকে বাচ্চা নিয়ে যেতে দেখে নিয়েছে। জানোই তো, একবার ওকে কেউ শিকার করতে দেখে নিলে আর রক্ষে নেই। আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু গোপাল চাঁদ থামিয়ে দিয়ে বলল, তুই এখন যা। ছেলেটি চলে যাওয়ার পর সূর্য এবার যেন বিরক্তিতে ফেটে পড়ল। ধমকের সুরে বলল, এ বস, তোমাদের কেসটা কি বলো তো? আমার কিছুই ভালো ঠেকছে না কিন্তু। এই পুঁতি ডাইনি মালটাকে এখন তো মনে হচ্ছে কাল গাড়ি দিয়ে উড়িয়ে দিলেই হতো। গোপাল চাঁদ সূর্যর পা জড়িয়ে ধরে বলল, দাদা, পায়ে পড়ছি, এসব বলো না, সব ধ্বংস হয়ে যাবে। আমি তোমাদের সময় মতো সব বুঝিয়ে বলবো। আমি চাই না এসব শুনে তোমাদের ঘোড়াটা মাটি হোক। বাউলের আখড়ার জন্য ওরা রওনা দিল সন্ধে 7:30 নাগাদ। অবশ্যই গ্রাম সূর্যাস্তের পরেই যেন শ্মশান হয়ে ওঠে। 7টা আর 10টা একই ব্যাপার। অনির্বাণ মনে করে গিটারটা কাঁধে নিয়ে নিয়েছে। গোপাল চাঁদের সঙ্গে সজল আর মিন্টু বাদেও আরো দুজন ছোকরা ওদের সঙ্গ নিয়েছে, পলাশ আর রানা। তারাও পথ চলতে চলতে তাল মিলিয়ে যেভাবে দেহতত্ত্ব নিয়ে আলোচনা করলো, তাতে বেশ বোঝা যায় এ গ্রামে অনির্বাণ আর কৌশিকের মতো বহু বাউল প্রেমীরা আছে। জঙ্গলে পা রাখতেই ওদের গাটা কেমন যেন ছমছম করে উঠল। সূর্য হঠাৎ দাঁড়িয়ে পড়ল। কৌশিক বলল, কি রে, কি হলো? তোরা যা, আমি ফিরে যাচ্ছি, আমার শরীর ভালো লাগছে না। ফালতু ইয়ার্কি করিস না তো, এতক্ষণ তো ঠিকই ছিলি। ঠিক ছিলাম, এখন আর নেই। ভয় পাচ্ছিস সেটা স্বীকার কর না। হ্যাঁ পাচ্ছি, কাল রাতে ওরকম দৃশ্য দেখার পর ভয় পাচ্ছি। আর তার উপরে এই গোপাল চাঁদটাও কিছু বলতে চাইছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। গোপাল চাঁদ পিছন থেকে নরম সুরে জবাব দিল, আচ্ছা বলছি, এতে যদি তোমাদের মন ঠিক লাগে তবে বলছি সব খুলে, কিন্তু তোমাদের বিশ্বাস হবে কিনা জানি না। ওদের সাথে দাঁড়িয়ে থাকা সজল আর মিন্টু একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো, যেন কোনো অদৃশ্য সংকটের বাণী শুনে নিয়েছে। সূর্য আসলে এই অজানা রহস্যের আধারে নিজেকে বড্ড দুর্বল অনুভব করছে। তাই বিপদ সম্পর্কে ধারণা থাকলে বিপদের সাথে লড়াই করার সুবিধা হওয়ার আশায় সে সবটা শুনতে চায়। কথা বলতে বলতে জঙ্গলের ভিতর প্রবেশ করলো ওরা। আবারও আগের রাতের মতোই ধীরে ধীরে পরিবেশ থমথমে হতে শুরু করলো। জঙ্গলের গভীরতা বাড়ার সাথে সাথে চাঁদের জ্যোৎস্না আলোটা ক্ষীণ থেকে ক্ষীণতর হতে হতে অবশেষে নিশ্চিহ্ন হলো। ওদের সকলের কাছে যে টর্চ আছে সেই আলোই এখন ভরসা। তাও যেন সমগ্র জঙ্গলটা দানবের মতো সেইটুকু আলো খেয়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে মনে হচ্ছে পিছনে কেউ দাঁড়িয়ে, হয়তো এখনই তাড়া করবে ঠিক আগের রাতের মতো। গোপাল চাঁদ
ধীরে ধীরে বলা শুরু করলো। আমাদের গ্রামটা এককালে আদিবাসী উপজাতির বাসভূমি ছিল, যারা এক অজানা কারণে এখন লুপ্ত। একসময় গ্রামে কালাজ্বরের প্রকোপ ভীষণ বেড়ে যায়, প্রচুর লোক তাতে মারাও যায়। আর সেই সময় গ্রামে আসে এক তান্ত্রিক। সেই তান্ত্রিক তার তন্ত্র সাধনা করে জানায় এই গ্রামে কোনো এক ডাইনির কুদৃষ্টি পড়েছে, আর সেই কারণেই এই গ্রাম মৃত্যুমুখী। সেই তান্ত্রিকের কথা মতো সারা গ্রামে শুরু হলো ডাইনি খোঁজার ঢল। অবশেষে যাকে ডাইনি বলে ঘোষণা করা হলো সেই গ্রামেরই মোড়লের স্ত্রী, যে কিনা মাত্র কয়েকদিন আগেই কালাজ্বরের প্রকোপে সন্তানহারা হয়েছিল। তান্ত্রিক জানায় যে এই মহিলাটি নিজের কুদৃষ্টির মাধ্যমে নিজের সন্তানকে হত্যা করেছে। গোপাল চাঁদের কথায় বিভোর হয়ে থাকা এই 7 জন একসাথে চমকে উঠল হঠাৎ জঙ্গলের ভিতর থেকে আসা পাতার মর্মরানি শব্দে, যেন ওদের সাথেই গল্প শুনতে শুনতে কেউ জঙ্গলের ভিতর দিয়ে ওদেরই পাশাপাশি হাঁটছে। গোপাল চাঁদ বেশ ঘাবড়ে গেল। তারপর সবাইকে ইশারা করে কিছুক্ষণ চুপ থাকতে বলল। তারপর আবারও হাতের ইশারায় হাঁটতে বলল। আর আবারও জঙ্গলে সেই পায়ের শব্দ পাওয়া গেল। সজল চাপা অথচ দৃঢ় কণ্ঠে বলল, গোপালদা, তুমি দাদাদের নিয়ে আগে হাঁটো। তারপর বাকিদের উদ্দেশ্যে আদেশের সুরে বলল, এই মিন্টু, পলাশ, রানা, তোরা আমার সাথে দাদাদের পিছন পিছন আয়। এতক্ষণে অনির্বাণ, কৌশিক আর সূর্যর হাড় হিম হয়ে গেছে, কিন্তু এবার আর পায়ের শব্দটা পাওয়া যাচ্ছে না। সূর্য গোপাল চাঁদের উদ্দেশ্যে বলল, বাকি গল্পটাও শেষ কর। কৌশিক যথেষ্ট অস্বস্তির সাথে বলল, আর থাক না, বাউলের আখড়ায় যাচ্ছি। বাউলের আলোচনাই ঠিক ছিল। পিছন থেকে ছেলেগুলিও সম্মতি দিল, কিন্তু সূর্য ছাড়ার পাত্র নয়। অবশেষে বাধ্য হয়ে গোপাল চাঁদ আবারও শুরু করলো। কিন্তু ব্যাপারটা ছিল সম্পূর্ণ ভুল, এবং এর আগে এই গ্রামে ডাইনি সন্দেহ আর কাউকে করা হয়নি। সবই ওই ভুয়ো তান্ত্রিকের গালগল্প। কিন্তু সন্তান শোকে পাগল হয়ে তার স্বামী তান্ত্রিকের কথায় সম্পূর্ণরূপে বিশ্বাস করে নেয় এবং নিজেই তার স্ত্রীকে টানতে টানতে নিয়ে যায় সেই তান্ত্রিকের কাছে। তারপর পুরো গ্রামের সামনে তাকে ভীষণ জঘন্য রকম অত্যাচার করা হয় এবং অবশেষে সেই তান্ত্রিক সকলের চোখের সামনে মোটা লোহার সূচ গরম করে ওই মহিলার 2 চোখের মাঝে ঢুকিয়ে দেয়, যাতে ওই ডাইনির দৃষ্টি কারোর উপর না পড়ে। তীব্র যন্ত্রণায় কাতর হয়ে দাপাতে থাকে সে, আর অবশেষে আসে সে অমানবিক মুহূর্ত। তান্ত্রিকের আদেশে ওই যন্ত্রণাময় অবস্থাতেই তাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হয় জঙ্গলে, এবং জ্যান্ত অবস্থাতেই তার গায়ে আগুন লাগিয়ে ফেলে রেখে আসে। গোপাল চাঁদ কিছুটা চুপ হয়ে যায়। তার গাম্ভীর্যে মনে হচ্ছে যেন সে নিজের চোখে ঘটনাটা দেখেছে। অনির্বাণ বলে উঠল, প্যাথেটিক। কিন্তু তারপরে মহিলার চিকিৎসা হয় কোথায়? এই প্রশ্নটাই সব থেকে বড় রহস্য। ওর উপর যে পরিমাণ যন্ত্রণাময় অত্যাচার করা হয়েছিল তাতে সকলের ধারণা ছিল সে মারা যাবে, কিন্তু কয়েক বছর পর সে ফিরে আসে এক ভয়ঙ্কর রূপ নিয়ে। পুরো গ্রাম কাঁপতে থাকে তার ভয়। রাতে কিছু লোক দরজায় কড়া নাড়ার শব্দও পেতে থাকে, আর তার সাথে শোনা যায় স্বামীর ভয়ে কাঁদতে থাকা এক মহিলার আর্তনাদ। দরজা খুলতেই কাউকে দেখতে পাওয়া যায় না, কিন্তু সেই বাড়ির দুধের শিশুগুলো নিখোঁজ হয়ে যায়। সকলে তাকে নাম দেয় পুঁতি ডাইনি। লোকে বলে কোনো এক অপদেবতা ওকে উদ্ধার করেছিল সেই মুহূর্তে, তাই সেই অপদেবতার আশীর্বাদে তার এক অসীম ক্ষমতা প্রাপ্তি হয়, অর্থাৎ দৃষ্টি ছাড়াও সে দেখতে পাবে। আর কৌশিক বলল, আর আর কোনোদিনও সে মৃত্যুবরণ করবে না। কথাটা শোনার পর চারিদিকের বাতাস যেন হঠাৎ করে ভারী হয়ে উঠল। গোপাল চাঁদ একটু শ্বাস নিয়ে বলল, বললে বিশ্বাস করবে কিনা জানি না, পুঁতি ডাইনির বয়স তাও কম করে 150 বছর। ওই অপদেবতাকে তুষ্ট করার জন্য গ্রামের একের পর এক শিশুর বলি দিয়ে চলেছে সে। মাঝের 50 বছরে তাকে দেখতে পাওয়া যায়নি, তাই লোকে এটাকে প্রায় রূপকথার কাহিনী ভেবে বসেছিল। কিন্তু এই দীর্ঘ অনুপস্থিতির পর হঠাৎ একদিন সে ফিরে আসে। বলতে না বলতেই পিছন থেকে আসা একটা ঝরঝর খসখস শব্দে সকলে পিছনে ফিরে তাকায়। দেখতে পায় একটি গাছের সব থেকে মোটা ডালটি একটি পলকা কাঠের মতো দুলছে, যেন ওটার উপরে এতক্ষণ কোনো সুবিশাল দৈত্য বসেছিল। ওরা তাকাতেই হাওয়ায় মিলিয়ে গেল। কৌশিক ভয় মেশানো গলায় বলল, এসেই মনে হয় ভুল করলাম।
সজল বলল, ভয় পেও না দাদা, পুঁতি ডাইনি শুধু বাচ্চাদের উপর আক্রমণ করে, আমাদের কিছু বলবে না। সজলের কথায় ওদের কিছুটা বুকে বল এলো। আগের রাতে নেহাত ওরা পুঁতি ডাইনিকে শিকার করতে দেখে নিয়েছিল, তাই ওদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। আজ পরিস্থিতি অন্য। সূর্য বলল, আর কদ্দূর এই আখড়া? গোপাল চাঁদ ওদের নিশ্চিত করার জন্য ঝটপট করে বলল, ওই তো দাদা, দেখতে পাচ্ছ ওই ওই যে ভাঙা মন্দিরটা, ওটাই। নিরেট অন্ধকারাচ্ছন্ন জঙ্গলের ভিতর ওই কিছুটা জায়গা জুড়েই মাত্র গাছপালা নেই। সেখানে চাঁদের আলো স্পটলাইটের মতো এসে পড়েছে। তার ভেতর দাঁড়িয়ে থাকা মন্দিরের ভগ্নস্তূপটিকে যথেষ্ট মায়াময় দেখতে লাগছে, যেন কত ঝড় ঝাপটার প্রতিকূলতা পেরিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কোনো আহত সৈনিক। মন্দিরে বাউল তো দূরের কথা, একটা কাকপক্ষী অব্দি দেখা যাচ্ছে না। অনির্বাণ কাঁধের গিটারটা মন্দিরের গায়ে এলিয়ে রাখতে রাখতে বলল, কোথায় সবাই? গোপাল চাঁদ বিরক্তিমাখা মুখে টর্চ জেলে হাতের ঘড়িটা একবার দেখে নিয়ে বলল, সময়ের একটু বেশি আগেই এসে পড়েছি, দাঁড়াও আসবে সব ধীরে ধীরে। ততক্ষণ বরং তোমার একটা গান শুনি। সূর্য প্রায় তেড়ে উঠে বলল, আরে গান ফান পরে হবে, আগে একটা ধূপের ব্যবস্থা করতো। উফ, যা মশা, উড়িয়ে নিয়ে যাবে মনে হচ্ছে। একটু মুচকি হেসে সজল বলল, দাদা একটা জিনিস খাবে? ভয় মশা সব ফুরুত করে পালাবে। তো কি জিনিস? সজল পকেট থেকে একটা বোতল বের করলো। ওরা বলল এটা তাড়ি জাতীয় কিছু, কিন্তু এক ভিন্ন গাছের রস। সূর্য প্রায় ঝাঁপিয়ে উঠে বলল, কোথায় ছিলে ওস্তাদ? মক্ষম সময় একেবারে মক্ষম জিনিস। দাও দাও, আমি বরং শুভ উদ্বোধনটা করি। কৌশিক বলল, এবারই তো গানটা জমবে। সকলে মিলে ওটা খাওয়া শেষ হলে গোপাল চাঁদ অনির্বাণের উদ্দেশ্যে বলল, দাদা বহুদিন হয়ে গেল তোমার গলায় গান শুনিনি, এবার অন্তত একটা গান হয়ে যাক। আসল ওষুধ কিন্তু পেয়ে গেছো। বলে সবাই হো হো করে হেসে উঠল। সজল বলল, দাদা আমাদের এই গ্রামের বাউলের চাইতে তোমাদের আখড়ার গল্প আমাদের কাছে কিন্তু বেশি পরিচিত, গোপালদার মুখে প্রচুর শুনেছি। সূর্য নেশায় মাথা ঝুলিয়ে বুধ হয়েছিল, বলল, তোরা বরং তোদের অনির্বাণদা আর কৌশিক দাকে রেখে দে। এই গ্রামেরই মেয়ে দেখে বিয়ে দে মাল দুটোকে। বাচ্চা কাচ্চা হোক, জামাই হয়ে থেকে যাক। কৌশিকও কৌতুকের সাথে তাল মিলিয়ে বলল, তারপর আমাদের বাচ্চাগুলোকে পুঁতি ডাইনি এসে তুলে নিয়ে যাক, তাই তো? নেশার ঘোর এমন যে পুঁতি ডাইনির কথাও এখন হাস্যকর লাগছে এদের। হাসি থামলে পরে গম্ভীর গলায় হঠাৎ অনির্বাণ বলে উঠল, তা তোমরা এর কোনো বিহিত করছো না কেন? কতদিন এই বাচ্চা চুরি চলতে থাকবে? দরকার হয় পুলিশে খবর দাও, তোমরা তো যথেষ্ট প্রমাণ দেখাতে পারবে। কথাটা শুনে সজল একটু চাপা সরে বলল, উপায় যে একেবারে নেই তা নয়, কিন্তু কেউ রাজি হচ্ছে না। কি উপায় শুনি? 3 জন যুবকের রক্ত, এটা একবার পেলেই সে গ্রাম ছাড়বে। এতে তাই কেউ রাজি হয় নাকি? আর তোদেরই বা কেমন লাগবে তোদের গ্রামের ছেলেকে স্যাক্রিফাইস করতে? গোপাল চাঁদ এতক্ষণে তার চাপা শান্ত স্বরে বলল, তাই জন্যই তো তোমাদের এখানে নিয়ে এসেছি। কথাটা শুনে যেন ওদের 3 জনের মাথায় বাজ পড়ল। 3 জনেই আঁতকে উঠে একসাথে বলতে লাগলো, মানে ভাই কি বলতে চাইছিস? কি বলছিস রে? পাগল নাকি? তোকে নেশা মাথা যদি ফাতা খারাপ হলো? এই জন্যই কলেজ থেকেই মালটাকে ক্যামেরা মুহূর্তের মধ্যে যেন ওদের চারিপাশের জগৎটা একেবারে ভিন্ন রূপ ধারণ করলো। যারা এতক্ষণ ওদের সাথে দেহতত্ত্ব নিয়ে আলোচনা করছিল, ওদের গান শুনতে চাইছিল, তারা এখন ওদের এক রহস্যময় মৃত্যুর মুখে ফেলে রেখে চলে যেতে চাইছে। মাথা নিচু করে থাকা গোপাল চাঁদ মাথা তুলতে বোঝা গেল সে বাঁকা ঠোঁটে হাসছে। বলল, কি করবো বলো, সূর্যদা তো নিজেই বলল নিজের গ্রামের ছেলেদের স্যাক্রিফাইস করতে কার ভালো লাগে। সূর্য বিপদ বুঝতে পেরে ধরফর করে উঠতে গেল, সাথে অনির্বাণ আর কৌশিকও। অসম্ভব নেশা হয়ে যাওয়ায় ওরা টাল সামলাতে পারছিল না। সজল, মিন্টু, পলাশ আর রানা কখন যেন লাঠি সোটা নিয়ে তৈরি হয়ে গেছিল। সূর্য উঠে দাঁড়াতেই নির্দ্বিধায় একটা মোটা ভারী বাঁশ দিয়ে ওর মাথার উপর হাত ঘুরিয়ে এনে এত জোরে মারলো যেন ওটা মানুষের মাথা নয়, বরং একটা বালির বস্তা।
হাওয়ার ভেতর পাক খেয়ে খেলনা পুতুলের মতো মাটির উপর সজোরে আছাড় খেয়ে একেবারে নিস্তব্ধ হয়ে গেল সূর্য। অনির্বাণ আর কৌশিক এই দৃশ্য দেখে একেবারে থমকে গেছে। ভয় কুকড়ে গিয়ে মন্দিরের কোনায় ঠেসে বসলো। কৌশিক সূর্যকে নিথর এবং রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ফুপিয়ে কেঁদে উঠল। অনির্বাণ হাত জোর করে প্রাণ ভিক্ষা চাইতে লাগলো। সূর্য যেখানে পড়ে আছে তার ঠিক পাশেই গোপালচাঁদ নির্বিকার মুখে নিশ্চিন্তে বসে আছে, আর মাঝে মাঝে বাকি ছেলেদেরকে নির্দেশ দিচ্ছে ওদের এখন কি করা উচিত। সূর্যর মাথা থেকে গড়িয়ে আসা রক্ত বেয়ে বেয়ে গোপালচাঁদের পা অব্দি আসতেই সে এক লাফে উঠে পড়ল। তারপর বাকিদেরকে নির্দেশ দিল অনির্বাণ আর কৌশিককে একসাথে বেঁধে ফেলার জন্য, আর সূর্যর লাশটাকে যেন সাইড করে রাখে। লাশ বলতেই ওদের বুকটা ধরাস করে উঠল। এই সেই কলেজের প্রাণের বন্ধু, কত না স্মৃতি জড়িয়ে আছে ওর সাথে। আজ তারই রক্তমাখা নিথর দেহটাকে পা ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে এক অচেনা গ্রামের কতগুলো অচেনা ছেলে। সূর্য এখন এদের কাছে নেহাত একটা লাশ মাত্র। সমস্ত কাজ সেরে অনির্বাণ আর কৌশিককে একা ফেলে যাওয়ার সময় গোপালচাঁদ তার সেই চেনা হাসি মাখা শান্ত গলায় বলল, তবে আসি দাদা, শুভরাত্রি। তারপর কৌতুক করে ছেলেগুলোকে ধমক দিয়ে বলল, ইস, একটু মনে করে মশার ধূপ আনতে পারলি না? দাদাদের কত মশা কামড়াচ্ছে বলতো, স্পেশালি সূর্যদাকে। বলে অদ্ভুতভাবে ঝুঁকে পড়ে সূর্যর কানের কাছে গিয়ে বলল, তোমার বন্ধু গানটা ভালোই গায়, তাই কলেজের ওই দিন একটু আবেগের বসে কেঁদেই ফেলেছিলাম, তাতে এত হাসাহাসি করার প্রয়োজন ছিল না। কথাটা যেন অনির্বাণ আর কৌশিককেই ইশারা করলো। তারপর আপন মনে গান ভাজতে ভাজতে ছেলেগুলোর সাথে জঙ্গলের আধারে মিলিয়ে গেল শান্ত ভদ্র নম্র স্বভাবের গোপালচাঁদ। আবারও সেই দম বন্ধ করা নীরবতা ফিরে এলো জঙ্গলে। সেই একই রকম গাছের ফাঁকে জ্যোৎস্না, ধারে কাছে ঝিঝির ডাক, দূরে ফেরের ডাক, অন্ধকারে ঝিকমিক করে জ্বলতে থাকা জোনাকি। কোনো কিছুই বদলায়নি, যেন এই রক্ত, হিংস্রতা, মৃত্যু সবেতেই বড্ড অভ্যস্ত এই জঙ্গল। কত শিশুর চাপা পড়ে যাওয়া কান্নার সাক্ষী। অনির্বাণ আর কৌশিকের তখন নেশার চোটে বেহাল অবস্থা। তাদের কোনো সাধারণ মাদক দ্রব্য নয়, যেন কোনো হাই ডোজের ড্রাগ দেওয়া হয়েছে। ওদের নজর মন্দিরের সামনে জ্যোৎস্না আলোয় দেখা যাওয়া ওই খোলা জায়গাটুকুর দিকে। কখন বুঝি পুতি ডাইনি এসে দাঁড়াবে সেখানে, আর তারপরেই শেষবারের মতো ওদের রক্ত দিয়ে শেষ করবে এই মারণ খেলা। কিন্তু হঠাৎ একটা অদ্ভুত ভয়াবহ মন্ত্র পাঠের সুর ভেসে এলো ওদের ঠিক পিছনে, মন্দিরটির ভাঙা ঘরটির ভিতর থেকে। হাড় হিম হয়ে এলো কৌশিক আর অনির্বাণের। ওদের পিছন ঘুরে তাকাতেও ভয় লাগছে। এই মন্ত্র কোনো দেবতার উদ্দেশ্যে নয়, যেন কোনো শয়তানের মন্ত্র উচ্চারিত হচ্ছে আরেক শয়তানের মুখে। ধীরে ধীরে মন্দিরের ভগ্নপ্রায় দরজাটি খোলার শব্দ পাওয়া গেল। ওরা বুঝতে পারলো এই পরিত্যক্ত মন্দিরে আদিবাসী দেবতার পুজো আর্চা বন্ধ হয়েছে বহুকাল আগে, আর তারপরেই ধীরে ধীরে এটা পরিণত হয়েছে এক শয়তানের ডেরায়। আর আজ সেই 150 বছর আগে এক মহিলার প্রতি ঘটে যাওয়া এক পাপের দাম দিতে হচ্ছে ওদের। পুতি ডাইনি এই মুহূর্তে ঠিক পিছনেই দাঁড়িয়ে। অনির্বাণ সাহস করে ধীরে ধীরে মাথা ঘোরালো, আর তখনই ওর চোখে পড়ল পুতি ডাইনির আসল রূপ। সেই লম্বাটে মুখ, চামড়া একেবারে ফ্যাকাশে, আর সব থেকে যেটা ভয়ানক তার সেই চোখ। এতটা কাছের থেকে দেখে বোঝা গেল যে ছোট বিন্দু দুটিকে সে চোখের মণি ভেবেছিল, সেটা আসলে দুটো ফুটো। এটাই হয়তো সেই মোটা লোহার সূচের ক্ষত। পুতি ডাইনি কিছুটা শিম্পাঞ্জির আদলে ঝুঁকে বসে সূর্যর মাথায় লেগে থাকা তাজা রক্তের গন্ধ শুকছে, আর তার সাথে চলছে জান্তব ভারী নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ এবং পৈশাচিক মন্ত্র উচ্চারণ। তারপর হঠাৎ উঠে গিয়ে ভেতর থেকে এক ঘটি জল এনে সূর্যর মাথার রক্তটা ভালো করে ধুয়ে ফেলল। এবার তার চোখ পড়ল কৌশিক আর অনির্বাণের দিকে। ওরা দুজন প্রায় দম বন্ধ করে বসে রইল। পুতি ডাইনি
এবার অনির্বাণ আর কৌশিককে ভালোভাবে পরখ করতে শুরু করলো, যেন বাজার থেকে কিনে আনা মাছের কাঁটা মাথা খানকু উল্টে দেখছে। কখনো ওদের ঠোঁট উল্টে দেখছে দাঁতের মাড়ি, কখনো চোখের চামড়া টেনে দেখছে চোখের ভেতরের অংশ। পুতিডাইনির হাতের স্পর্শ বরফের থেকেও যেন শীতল, আর তার সাথে রয়েছে এক বিশ্রী আষ্টে গন্ধ। ঠিক তখনই একটা গোঙানির শব্দ শোনা যেতে লাগলো। পুতিডাইনি খুব ব্যস্ত হয়ে এপাশ ওপাশ খুঁজতে শুরু করলো। অনির্বাণ আর কৌশিকও বুঝতে পারছিল না এটা কিসের শব্দ। হঠাৎ সবার চোখ গেল সূর্যর দিকে। হ্যাঁ, সূর্য বেঁচে আছে। হয়তো পুতিডাইনি রক্ত ধোয়ার জন্য যে জলটুকু ওর মাথায় চোখে মুখে দিয়েছিল তাতে জ্ঞান ফিরেছে। কৌশিক আর অনির্বাণের মনটা একটু হলেও খুশি হলো, কিন্তু পুতিডাইনি ক্ষুধার্ত বাঘের মতো ধীর গতিতে এগোতে শুরু করলো সূর্যর দিকে। এতক্ষণে কৌশিকের কথা ফুটলো, যেন নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে এলো, ওকে ওকে ছেড়ে দাও প্লিজ, প্লিজ ওকে ছেড়ে দাও। আমরা এই গ্রামের ছেলে নই, আমাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। পুতিডাইনির কানে যেন কোনো কথাই যাচ্ছে না। এদিকে কৌশিকের ছটফটানের চোটে ওর পায়ে লেগে দেওয়ালে এলিয়ে রাখা অনির্বাণের গিটারটা আছড়ে পড়লো মাটিতে। ঘড়াং করা শব্দ হলো একটা। নিস্তব্ধ জঙ্গলে শব্দটা বেশ জোরালো শোনালো। থমকে গেল পুতিডাইনি। তার চোখে মুখে বেশ ভয়। কিসের ইঙ্গিত দিচ্ছে ওই গিটারের শব্দ তা জানা নেই, তবে বেশ ঘাবড়ে গিয়েছে বোঝা গেল। হঠাৎ প্রবল ক্ষিপ্ত হয়ে উঠে ঝাঁপিয়ে পড়ল ওদের উপর। তারপর ওদের যে দড়ি দিয়ে বাঁধা হয়েছিল তার গিটের জায়গাটা ধরে হ্যাঁচকা টান দিয়ে মন্দিরের সিঁড়ির উপর দিয়ে হেঁচড়ে নিয়ে দুজনকে একসাথে প্রায় ছুঁড়ে ফেললো সামনে খোলা জায়গাটার উপর। ওরা প্রমাণ পেল তার প্রবল শক্তির, কিন্তু এই টানাটানির চোটে ওদের বাঁধন যথেষ্ট আলগা হয়ে যায়। অনির্বাণ একটু দেরি না করে বাঁধন খুলে বেরিয়ে পড়ে প্রায় এক লাফে হাতে তুলে নেয় তার গিটারটিকে। তারপর মাটিতে ঠুকে ঠুকে একের পর এক শব্দ করতে লাগলো। পুতিডাইনি হিংস্র নেকড়ের মতো করতে থাকে, যেন তার প্রতিপক্ষ কোনো শিকার নয়, বরং তার সমগোত্রীয় কোনো ডাইনি। ওই গিটারের শব্দ যে ওকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে তা নিশ্চিত। কৌশিক দূরে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। সূর্যরও তখন খানিক মাথা তোলার ক্ষমতা হয়েছে। এক ভীষণ যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তের মতো অনির্বাণ আর পুতিডাইনি চোখে চোখ রেখে চক্রাকারে ঘুরতে থাকে একে অপরের চারিদিকে। আচমকা অনির্বাণ এক তীব্র চিৎকার করে তার গিটারটিকে সজোরে আছাড় মারল। তার ছিঁড়ে যাওয়া এবং কাঠ ভেঙে যাওয়ার শব্দ এমন কিছু তীব্র নয়, কিন্তু পুতিডাইনির প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম। সে নিজের কান চেপে ধরে একটা বাঘের মতো হুঙ্কার দিল, তারপর এক লাফে মন্দিরের দেওয়াল টপকে পালিয়ে গেল। কৌশিক আর অনির্বাণ ছুটে গেল সূর্যর কাছে। অনির্বাণ হাঁপাতে হাঁপাতে বলল, এই মুহূর্তে কলকাতায় রওনা দিতে হবে, নয়তো। কৌশিক পুরো কথা শোনার আগেই সূর্যকে টেনে তুলল এবং সূর্য কোনো মতে ওদের দুজনের কাঁধের উপর ভর করে প্রায় ঝুলে রইল। যে পথে ওরা এসেছিল সেই পথ ধরে ওরা ধীর গতিতে এগোতে লাগলো। মন্দিরটাকে পিছনে ফেলে জঙ্গলের অর্ধেক পথ অতিক্রম করতেই ওদের প্রায় আধা ঘন্টা লেগে গেল। জঙ্গলটা এখন অনেক শান্ত লাগছে, যেন এক কালো ছায়া ছেড়ে গেছে এখান থেকে। কৌশিক তবুও বারবার পিছন ঘুরে দেখছে, এই আশঙ্কায় যে যদি ভাবতে না ভাবতেই গাছের উপর থেকে দুটো পাশবিক হাত নেমে এলো আর সূর্যর মাথার দুপাশে হাত রেখে মুহূর্তের মধ্যে এমন ভাবে টেনে গাছে তুলে নিল যেন কোনো বাজ পাখি তার শিকার ধরছে। ওরা উপরের দিকে তাকানোর আগেই গাছ ছাড়া। শুধু এক ঝলকে দেখতে পেল সূর্যর শক্তিটা হয়ে যাচ্ছে অন্ধকারে। বছর কয়েক কেটে গেছে। এই গ্রামে আজকাল খুশির ঢল। পুতিডাইনিকে তার শেষ উপহারটুকু দিতে পেরে পুরো গ্রাম মেতে উঠেছে, ঠিক যেমনটা সে চেয়েছিল, অর্থাৎ তিনজন যুবকের রক্ত। আর কোনোদিনও এই গ্রামে ফিরে আসবে না পুতিডাইনি। গোপাল চাঁদ ও তার বন্ধুদের এখন আলাদাই সম্মানের চোখে দেখা হয় এই গ্রামে। তারা গ্রামের রক্ষক। এরই মধ্যে পাশের গ্রামের মেয়েকে বিয়ে করেছে গোপাল চাঁদ। বছর ঘুরতেই তার ঘরে জন্ম নিয়েছে এক মিষ্টি পুত্র সন্তান। সারা গ্রামের লোক দেখতে এসেছিল।
শুধু একটাই সমস্যা হয়ে গেল। রাত গভীর হতেই হঠাৎ দরজা খোলো, দরজা খোলো, বাঁচাও, বাঁচাও, আমার স্বামী আমাকে মেরে ফেলবে। দয়া করে একবার দরজাটা খোলো, দরজাটা খোলো, তাড়াতাড়ি খোলো, আমার মেরে ফেলবে। ও আসছে, ও আসছে, দরজা খোলো, দরজা খোলো, দয়া করে খোলো একবার, তাড়াতাড়ি খোলো। শুনছিলেন থ্রিলার স্টেশনের প্রথম নিজস্ব গল্প রাত নামলেই। গল্প পাঠে আমি অর্থাৎ সায়ন্তন, অনির্বাণের ভূমিকায় দীপাঞ্জন, কৌশিকের ভূমিকায় পার্থ, সূর্যর ভূমিকায় বাবু সরকার, গোপাল চাঁদের ভূমিকায় অর্ণব, গোবিন্দবাবু চাওয়ালা ও কার্তিক বাবুর ভূমিকায় রাজীব, পুতি ডাইনির ভূমিকায় বিশাখা, গোবিন্দবাবুর স্ত্রীর ভূমিকায় শিপ্রা, সজলের ভূমিকায় অর্ণব, গ্রামের একজন ছেলের ভূমিকায় নায়েল। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী গল্পে থ্রিলার স্টেশনে।